আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন বিডির পক্ষ থেকে কাছের ও দূরের অনলাইন ও অফলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসএসসি পদার্থ বিজ্ঞান অধ্যায় 6 তাপ ও তাপমাত্রা এর লেকচার 2 তে পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। পদার্থের প্রসারণ সাধারণত তিন ধরনের হয়: কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা জানি অবস্থা ভেদে পদার্থ তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ আর কি গ্যাসীয় পদার্থ। তো এই যেহেতু পদার্থ তিন প্রকার, তাই পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুলো হবে তিন তিন ধরনের: কঠিন পদার্থের প্রসারণ হবে, তরল পদার্থের হবে এবং গ্যাসীয় পদার্থের প্রসারণও হবে। তো এই তিন পদার্থের পদার্থের এই তিন অবস্থার প্রসারণ কিভাবে হয় আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে কঠিন পদার্থের প্রসারণটা শেষ করব, তারপরে যদি সময় পাই তাহলে পরের দুইটা আমরা নিয়ে আলোচনা করব, না হলে এটা পরের দিন ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। খেয়াল করে দেখো, প্রথমে আমাদের বোঝা উচিত যে আসলে পদার্থের প্রসারণ বলতে কি বোঝায়। আমরা জানি পদার্থ কি, যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, জায়গা দখল করে, তাদেরকে কি বলে? পদার্থ বলে। যে পদার্থই হোক না কেন, প্রত্যেক পদার্থের কি হয়? প্রসারণ হয়। এখন প্রসারণটা কি বুঝি? প্রসারণ বলতে হচ্ছে মানে বৃদ্ধি পাওয়া। কি হওয়া? বৃদ্ধি পাওয়া। কোন পদার্থকে তাপ, চাপ বা যে কোনো ভাবে যদি পদার্থটাকে কি করা যায়? বৃদ্ধি করা যায়। কি করা যায়? বৃদ্ধি করা যায়। আগে যা ছিল তার থেকে একটু বেশি করা যায়, তাই না? আগে যা ছিল তার থেকে কি করা যায়? বেশি করা যায় বা বৃদ্ধি করা যায়, তাহলে সেটাকে বলা হবে পদার্থের প্রসারণ। কিসের প্রসারণ? পদার্থের প্রসারণ। তো প্রথমত আমরা আসি কঠিন পদার্থের প্রসারণ। খেয়াল করে দেখো, যে কোনো কঠিন পদার্থ আকৃতি ভেদে হতে পারে, এমন শুধু দৈর্ঘ্য আছে, আবার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আবার এমন হতে পারে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। অর্থাৎ কঠিন পদার্থ আকৃতি ভেদে তিন ধরনের হতে পারে। এমন হতে পারে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য প্রস্থ দুটি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি আছে। আকৃতি ভেদে কঠিন পদার্থের এমন শেপ দেওয়া যেতে পারে। তো যে সকল পদার্থের শুধু দৈর্ঘ্য আছে, যেমন লোহার রড গুলো বা এরকম লম্বা জাতীয় কোনো জিনিস যেগুলো শুধুমাত্র দৈর্ঘ্য পাওয়া যায়, সেগুলো পদার্থের ক্ষেত্রে তার প্রসারণ ঘটবে। আয়তনের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি আছে, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ দুটি আছে, সুতরাং এদের দৈর্ঘ্য বরাবরও বৃদ্ধি ঘটবে, আবার প্রস্থ বরাবরও বৃদ্ধি বা প্রসারণ ঘটবে। এটার ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি আছে, দৈর্ঘ্য যেটা হলো প্রস্থ, আর হচ্ছে এই নিচ থেকে এটা হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু তিনটি আছে, সুতরাং এর ক্ষেত্রে যদি প্রসারণ ঘটে তাহলে তিন দিকেই প্রসারণ ঘটবে। এখন খেয়াল করো, পদার্থটা আমাদের আগে থেকে এরকম ছিল, তো আমরা দৈর্ঘ্যকে লেন্থ বলি। কি বলি? লেন্থ। তো লেন্থের এল দ্বারা যদি প্রকাশ করি, এইটা আমাদের বস্তুর দৈর্ঘ্য এল। আমাদের বস্তু যদি দৈর্ঘ্য বা প্রস্থ এমন হয়, যেমন আমরা এই যে লোহা জাতীয় কোনো জিনিসের ক্ষেত্রে যে কাজগুলো করে থাকি, তার শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ, যেমন এই বোর্ডটা, এটা শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা যতটুকু আছে উচ্চতাটাকে উপেক্ষা করা যায়, কারণ উচ্চতা অল্প আছে। তো এরকম আকৃতির কোনো একটা যদি শেপ তৈরি করি কঠিন কোনো পদার্থ দিয়ে, তাহলে সেটা হবে এরকম আকৃতি যা শুধুমাত্র ক্ষেত্রফল আছে। এখন খেয়াল করো, আয়তাকার কোনো একটা বস্তু হতে পারে, গোলকগুলো হতে পারে, ঘন বস্তু হতে পারে, এরকম কোন তোমার হচ্ছে কঠিন পদার্থ হতে পারে। তো খেয়াল করো, এই পদার্থটাকে যদি তাপ দেওয়া হয়, এই পদার্থটাকে যদি ধরো তাপ দেওয়া হয় বা চাপ দেওয়া হয়, এটাকে যদি তাপ বা চাপ দেওয়া হয়, এই পদার্থটাকে যদি তাপ বা চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে কি ঘটবে? পদার্থটা যেমন ছিল তেমনই থাকবে, নাকি এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। তা আমরা ধরে নিলাম এটাকে তাপ প্রদান করার ফলে এটি বৃদ্ধি পেল। দৈর্ঘ্য বরাবরই বৃদ্ধি পাবে, শুধু দৈর্ঘ্য আছে এটার, ধরে নিলাম এতটুকু জায়গা বৃদ্ধি পেল, এতটুকু জায়গা বৃদ্ধি পেল। এখন খেয়াল করো, এটার ক্ষেত্রে এটার দৈর্ঘ্যের দিকেও বাড়বে, প্রস্থের দিকেও বাড়বে। তা আমরা ধরে নিলাম এতটুকু জায়গা এর বৃদ্ধি পেল, তাপ প্রয়োগের ফলে এতটুকু জায়গা বৃদ্ধি পেল।
আচ্ছা, এটাকে যেমন এল দিয়ে প্রকাশ করি, এটাতে দৈর্ঘ্য প্রস্থ আছে, আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ হলে ক্ষেত্রফল হয়, সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর দৈর্ঘ্য প্রস্থ আয়তন থাকলে সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করো, এটা যখন তাপ প্রদান করা হবে, এটা প্রস্থ বরাবর বাড়বে, দৈর্ঘ্য বরাবর বাড়বে এবং উচ্চতা বরাবরও বাড়বে। ধরে নিলাম বাড়ার পরে তার আকৃতিটা এমন হবে। একটু খেয়াল করে দেখো, এটাকে তাপ প্রদান করার ফলে এটা বাড়লো, এটাকে তাপ প্রদান করার ফলে এটাও বাড়লো, এটাকে অর্থাৎ কঠিন যে আয়তাকার বস্তু, এটা না সরি ঘন বস্তু, এটাকে তাপ প্রদান করার ফলে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর তিনটেই বাড়লো। এখন খেয়াল করো, আগে যে তার দৈর্ঘ্য ছিল, বাড়ার পরে তার দৈর্ঘ্য কি একই হবে না একটু বৃদ্ধি হবে? তা যদি বৃদ্ধি হয়, তা আগের দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এল ওয়ান ধরলাম, আর পরের দৈর্ঘ্য বৃদ্ধি সহ পুরাটাকে ধরলাম আমরা এল টু। কোনো অসুবিধা আছে? এবার খেয়াল করে দেখো, আগেরটা ক্ষেত্রফল ছিল ধরলাম এ ওয়ান, বাড়ার পরে যে ক্ষেত্রফল হইলো এটাকে ধরলাম এ টু। আগের ক্ষেত্রফল ছিল আমাদের ধরলাম ভি ওয়ান, বাড়ার পরে যে আয়তন ছিল ভি ওয়ান, বাড়ার পরে যে আয়তন হলো এটাকে আমরা ধরলাম ভি টু। কি বোঝো নাই বলো তো? বুঝছি সবাই? তাহলে এখন খেয়াল করে দেখো, এই পদার্থ যদি বলি এই পদার্থ কতটুকু বৃদ্ধি পাইছে, তখন আমরা কিভাবে করব? যে এল টু থেকে এল ওয়ান বিয়োগ করবো না? আচ্ছা, যদি বলি এর আয়তন আয়তন অর্থাৎ ঘনবস্তুটির আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের কি ভি টু মাইনাস ভি ওয়ান দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই দৈর্ঘ্যের বৃদ্ধি দৈর্ঘ্য বরাবর, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল বরাবর বৃদ্ধি, আয়তনের ক্ষেত্রে আয়তন বরাবর বৃদ্ধি, এই বৃদ্ধিগুলো কিসের উপরে নির্ভর করে এই বিষয়টা আমাদের জানতে হবে। খেয়াল করো, আমি একটা জিনিস দেখাই। মনে করো এই বস্তুটার দৈর্ঘ্য ধরো ছিল 5 সেন্টিমিটার, এটাকে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটার যে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ধরে নিলাম খুব অল্প পরিমাণে বৃদ্ধি পায়, ধরে নিলাম 0.1 ধর মিলিমিটার বৃদ্ধি পেল, 0.1 মিলিমিটার, ও সরি এটা সেন্টিমিটার দিচ্ছে, এটাও সেন্টিমিটার ব্যবহার করি, 0.1 সেন্টিমিটার বৃদ্ধি পেল। এই 5 সেন্টিমিটার একটা বস্তুকে তাপ প্রদান করার ফলে তাপটার পরিমাণ যে কোনো হতে পারে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 200 ডিগ্রি, যে কোনো হতে পারে। আচ্ছা, ধরে নিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রদান করা হলো, ধরে নিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রদান করা হলো। তাপমাত্রা যদি প্রদান করি, যে তাপমাত্রাই দিব না কেন, তাহলে কি হবে? দৈর্ঘ্য বাড়বে না? তো 100 ডিগ্রিতে ধরে নিলাম আমরা 0.1 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? 0.1 সেন্টিমিটার। এখন তুমি খেয়াল করো, এই পদার্থটা যদি আমরা 5 সেন্টিমিটার না নিয়ে 10 সেন্টিমিটার নেই, 10 সেন্টিমিটার নেই, তাহলে সেটিও কি 0.1 সেন্টিমিটার বৃদ্ধি পাবে? সেটি কি 0.1 বেশি বৃদ্ধি পাবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। কেন? কারণ বস্তুটার দৈর্ঘ্য বেশি, তাহলে তার প্রসারণটাও কি হবে? বেশি হবে। প্রসারণটাও বেশি হবে। যদি আমি 15 সেন্টিমিটার নেই তাহলে আরো বেশি হবে, 20 সেন্টিমিটার নেই তাহলে কি হবে? আরো বেশি হবে। যে আমরা যদি এখানে এমনি এভাবে হিসাব করি যে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারের জন্য 0.1, আবার 5 সেন্টিমিটারের জন্য 0.1, অর্থাৎ 10 সেন্টিমিটারের জন্য তখন তার প্রসারণটা হয়ে যাবে 0.2। এমনিতে আমরা ভাবতে পারি। তাছাড়াও ওইভাবেও যদি না হয়, একটা পদার্থের ক্ষেত্রে ছোট আকৃতির থেকে বড় আকৃতির বৃদ্ধিটা তবুও কি হবে? বেশি হবে। তবুও কি হবে? বেশি হবে। ছোট যদি থাকে আগে থেকে পদার্থটা, তাহলে তার বৃদ্ধিও কম হবে। যদি পদার্থটা বড় হয়, তাহলে তার বৃদ্ধিও কি হবে? বেশি হবে। তাহলে কি আমরা এটাকে এখন এভাবে বলতে পারি না যে দৈর্ঘ্যের বৃদ্ধি, দৈর্ঘ্যের যে কি বৃদ্ধি বা দৈর্ঘ্য বৃদ্ধি কিসের উপর নির্ভর করতেছে? কত? আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করতেছে না? আদি দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুটার দৈর্ঘ্য আমি আগে থেকে যত নেব, যদি আগে থেকে কম নেই তাহলে তার বৃদ্ধিও কম হবে, যদি আগে থেকে বেশি নেই তাহলে তার বৃদ্ধিও কি হবে? বেশি হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে দৈর্ঘ্যের বৃদ্ধিটা আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। কারণ কি? আদি দৈর্ঘ্যটা কম হলে বৃদ্ধিও কম হচ্ছে, আদি দৈর্ঘ্যটা বেশি হলে বৃদ্ধিও বেশি হচ্ছে। তাহলে আমরা তো জানি সমানুপাতিক সম্পর্ক কি, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, তাহলে তারা পরস্পরের সমানুপাতিক হয় না? তাহলে এখানে আমরা কি দেখতেছি? আদি দৈর্ঘ্য যদি কম হয় তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধিও কম হয়, আদি দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধিও কি হয়? বেশি হয়। সুতরাং আদি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের বৃদ্ধি কি কি পাতিক? সমানুপাতিক। কি পাতিক? সমানুপাতিক। এখন খেয়াল করে দেখো, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যে এখানে টেম্পারেচারটা দিছে এটা বাদ দিয়ে আপাতত এই একটা বস্তুই থাকলো, টেম্পারেচার এখানে আছে 100 ডিগ্রি। এখন যদি আমরা 100 ডিগ্রিটাকে চেঞ্জ করে বা তাপমাত্রা বাড়িয়ে 200 ডিগ্রি করি, তাহলেও কি 0.1 সেন্টিমিটার বৃদ্ধি পাবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে না? তাপমাত্রা বেশি হলে কি দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি হবে। আচ্ছা, ধরে নিলাম 0.2 হবে।
এবার যদি তাপমাত্রা আরো বাড়াই 100 ডিগ্রি, তাহলে আরো একটু বাড়বে না? ওই একই পদার্থ, কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে তার দৈর্ঘ্যের প্রসারণটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে কি আমরা আচ্ছা এখানে খেয়াল করো, আবার যদি এখান থেকে কমাই তাহলে কি প্রসারণটা কমে আসবে না? আরো কমাই তাহলে আরো কমে আসবে না? তাহলে এটাও কি ওই দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সমানুপাতিক হয়ে যাচ্ছে না? তাপমাত্রা বাড়ালে দৈর্ঘ্য বাড়ে, তাপমাত্রা কমালে দৈর্ঘ্য কমে। তাহলে আমরা কি বলতে পারি, আদি দৈর্ঘ্য এবং কি তাপমাত্রা বৃদ্ধিটাও দৈর্ঘ্য বৃদ্ধির সাথে কি পাতিক, সমানুপাতিক। তাহলে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, তাহলে আমরা কি বুঝলাম, বলো কি বুঝলাম? দৈর্ঘ্যের বৃদ্ধি নির্ভর করে কয়টি বিষয়ের উপরে, দুইটি বিষয়ের উপরে। একটা কি আদি দৈর্ঘ্য, আর একটা কি তাপমাত্রা। যদি আদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধিও বেশি হবে, তাপমাত্রাও যদি বেশি হয় বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধিও কি হবে, বেশি হবে, তাই না ব্যাপারটা? তাহলে আমরা দেখতে পাইলাম দৈর্ঘ্যের বৃদ্ধিটা পদার্থের দুটি বিষয়ের উপর, দুটি মানে পদার্থের দুটি দৈর্ঘ্যের বৃদ্ধিটা আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির উপরে কি করে, নির্ভর করে। আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির উপরে কি করে, নির্ভর করে। আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা যদি বেশি করা হয় তাহলে দৈর্ঘ্যেরও বৃদ্ধিটা কি হবে, বেশি হবে। আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা যদি কম করা হয় তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধিটাও কি হবে, কম হবে। বুঝছো কি? এখন খেয়াল করো, দেখো দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, শেষ দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্যটা বিয়োগ, অর্থাৎ প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল L1 আর শেষ দৈর্ঘ্য ছিল L2, তাহলে L2 থেকে কি করতে হবে, L1টা মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস করতে হবে, কারণ শেষ দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্য বাদ দিলে কি আদি দৈর্ঘ্যের বৃদ্ধি পাওয়া যায়। আমরা কিন্তু পদার্থের দ্বিতীয় অধ্যায়ে শিখে আসছি, শেষ বেগ থেকে আগের বেগ বাদ দিলে কি বেগের পরিবর্তন হয় না, বা পরিবর্তন মানে ওটা কিন্তু বৃদ্ধি বলে। তাহলে এখানেও আমরা এখানে কি করলাম, দেখো তো শেষ দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্যটা মাইনাস করলাম, করলে সেটা কি হলো, দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। বুঝছো কি? বুঝছো? আর এটাই হলো কি প্রসারণ, এখানে বৃদ্ধি না বলে দৈর্ঘ্যের প্রসারণও বলতে পারো, কোনো অসুবিধা আছে? আচ্ছা এবার খেয়াল করে দেখো, সমানুপাতিক চিহ্ন, এই যে সমানুপাতিক চিহ্ন থাকলো। আদি দৈর্ঘ্য কি ছিল আমাদের, L1 ছিল না? আদি দৈর্ঘ্য কি ছিল, L1 ছিল, ইনটু তাপমাত্রা বৃদ্ধি। আমরা এখানে তাপমাত্রা ধরে নিই, খেয়াল করে দেখো, আগে তাপমাত্রা ছিল T1, তাপমাত্রা বৃদ্ধি হলে তাপমাত্রা তো অবশ্যই বেশি হবে, বেশি তাপমাত্রা ধরলাম T2। এটার ক্ষেত্রেও ধরলাম আদি তাপমাত্রা ছিল T1, পরিবর্তিত তাপমাত্রা পরে যে তাপমাত্রা হয়েছে সেটা হলো T2। এটার ক্ষেত্রেও সেম, ধরে নিলাম আদি তাপমাত্রা ছিল T1 আর বাড়ার পরে যত ডিগ্রি তাপমাত্রা বাড়ানোর কারণে বাড়ছে সেই তাপমাত্রাটা হলো T2। বুঝছো কি? এখন দেখো তো, তাহলে তাপমাত্রা বৃদ্ধিটা কি হচ্ছে, শেষ থেকে আগেরটা বিয়োগ, তাই না? তাহলে এখানে শেষ দৈর্ঘ্য কি হচ্ছে, T2, আর শেষ তাপমাত্রা কি হচ্ছে, T2, T2 মাইনাস কি হবে, T1। তাহলে এটা কি বৃদ্ধি হবে, তাপমাত্রা বৃদ্ধি। বুঝছো কিনা বলো তো? এবার খেয়াল করে দেখো, এখানে একই ভাবে এগুলোও করা যাবে, আমরা এখানে সবগুলো একসাথে যাই। এখানে খেয়াল করে দেখো তো, ক্ষেত্রফল বৃদ্ধি, এটা কিসের উপরে নির্ভর করে, আদি ক্ষেত্রফলের উপরে। আদি ক্ষেত্রফল, এটি যেমন আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এটিও তেমন কি আদি ক্ষেত্রফলের উপরে নির্ভর করে। এবং আরেকটা জিনিস কি আছে, তাপমাত্রা বৃদ্ধি, এটাও তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি এভাবে লিখতে পারি না, আয়তন বৃদ্ধি কার উপর নির্ভর করে, আদি আয়তনের উপর, আদি আয়তন। আর কার উপর নির্ভর করে, তাপমাত্রা বৃদ্ধির উপরে। আয়তন বৃদ্ধিও নির্ভর করে কি আদি আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধির উপরে। এখন দেখো ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এখানে কি হবে, A2 মাইনাস A1, সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। আদি ক্ষেত্রফল কি A1, আর তাপমাত্রা বৃদ্ধি ওইটা হলো যা, এগুলোরও তাই না? তাহলে এখানে কি হবে, T2 মাইনাস T1। এটার ক্ষেত্রে তাহলে কি হবে, দেখো V2 মাইনাস V1, তাই না? V2 মাইনাস V1 কি হবে, আদি আয়তন মানে V1 আর তাপমাত্রা বৃদ্ধি তো আগেরটার মতো, অর্থাৎ T2 মাইনাস T1। এই পর্যন্ত কে বোঝো না আমাকে বলো তো, বুঝছো? এবার খেয়াল করে দেখো, আমরা কি জানি এটা যে সমানুপাতিক চিহ্ন, এটা সমানুপাতিক চিহ্ন না, সমানুপাতিক চিহ্ন তোলার নিয়ম কি জানি, আমরা কিন্তু শিখে আসছি এর আগেও। সমানুপাতিক চিহ্ন তোলার নিয়ম হলো একটা সমান নিতে হয়, একটা ধ্রুবপদ নিতে হয়, একটা সমান নিতে হয়, একটা ধ্রুবপদ নিতে হয়। তাহলে আমরা এখানে সমানুপাতিকটাকে উঠিয়ে দেওয়ার জন্য একটা সমান চিহ্ন নিলাম, দেখো একটা সমান চিহ্ন নিলাম, আর একটা এখানে ধ্রুবক নিলাম।
আচ্ছা আমি এখানে ধ্রুবক লিখতেছি, পরে আমি বসাই দিচ্ছি ধ্রুবকটা। ধ্রুবক নিলাম, আর এখানে যা আছে তাই থাকবে না বলতো? হ্যাঁ, L1 T2 মাইনাস ইন্টু T2 মাইনাস T1 এটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো? A2 মাইনাস A1 সমানুপাতিক উঠে গিয়ে থাকবে একটা সমান, আর হবে ধ্রুবক, তাহলে সমানুপাতিকটা উঠে যাবে। আর এখানে A1 আছে, A1 থাকলো ইন্টু T2 মাইনাস T1। এটার ক্ষেত্রে কি হবে? V2 মাইনাস V1 সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন হবে, আর এখানে কি নিতে হবে? ধ্রুবক নিতে হবে, তাই না? আর থাকলো কি V1 ইন্টু T2 মাইনাস T1। বুঝছো সবাই? এখন খেয়াল করে দেখো, L2 মাইনাস L1 ইকুয়াল, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ একটা সহগ আছে। তা আমাদের এখানে যে ধ্রুবকটা, আমরা এই ধ্রুবকটা দৈর্ঘ্য প্রসারণ সহগ নিব, যেটাকে বলা হবে আলফা। এটার নাম কি? আলফা। আলফা, এখানে ধ্রুবক হিসেবে আমরা আলফা নিব, ইন্টু এই পাশে যা আছে তাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে ধ্রুবকটা হবে কি? আলফা। দৈর্ঘ্যের ক্ষেত্রে ধ্রুবকটা কি হবে? আলফা। এমন ভাবে ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো, এখানকার ধ্রুবকটা হবে বিটা। ধ্রুবকটা কি? বিটা। এটার নাম আমরা জানি, এটার নাম হলো বিটা। আর এ পাশে যা ছিল তাই থাকবে, A1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে ধ্রুবকটা হবে গামা। আচ্ছা, এটার ক্ষেত্রে ধ্রুবকটা হবে গামা। আর তারপরে যা ছিল তাই। বুঝছো তোমরা? কোন অসুবিধা আছে? এখন খেয়াল করে দেখো, এই আলফাটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই আলফাটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগে রাশিমালা বের হবে। আবার এখান থেকে L2 এর মানও বের করা লাগতে পারে। আমি দুইটার দেখে আগে আলফা, বিটা এবং গামা বের করে দেখাই, তারপর ওখানে L2, এখানে A2 এবং V2 এর মান কিভাবে বের করা যায় এটা পরে দেখাবো। এখন খেয়াল করে দেখো, আলফাটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে যা আছে পুরাটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে যা আছে পুরাটাকে ওই পাশে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে যদি এটা করি তাহলে এখানে কি হবে দেখো, আলফা ইন আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়াল এই পাশের L2 মাইনাস L1 টা ওই পাশে গেল। বুঝছো? এখন দেখো, এখানে যদি আমি আলফাকে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণটা? L2 মাইনাস L1 টা উপরে ডিভাইডেড, নিচে কি হচ্ছে? L1 ইন্টু T2 মাইনাস T1। এই পর্যন্ত কে বোঝো বলো? বুঝছো? তাহলে এইটাই হলো কিসের সমীকরণ? দৈর্ঘ্য প্রসারণ সহগের সমীকরণ। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগের সমীকরণ। এই সূত্রটা আমাদের কিন্তু প্রয়োজন হবে ম্যাথমেটিক করার জন্য। এবার খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? বিটা ইন A1 ইন্টু T2 মাইনাস T1 টাকে আমি এদিকে লিখলাম, আর এই পাশের গুলো আমরা ওই পাশে নিয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো, এখানে বিটাটা রাখলাম, বিটার সাথে এটা পুরোটা কি ছিল? গুণ অবস্থায়। ওই দিক গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এখানে কি ছিল? A2 মাইনাস A1, আর এটা ভাগ হয়ে গিয়ে কি হবে? A1 ইন্টু T2 মাইনাস T1। বুঝছো সবাই? এখন অনুরূপ ভাবে এখানে আমরা ওইটা করব, ওইটাকে পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? এখানে গামা V1 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়াল এখানে V2 মাইনাস V1, ওই দিকে গিয়ে হবে V2 মাইনাস V1। এবার দেখো, এখানে যদি আমরা গামাকে রাখি তাহলে কি হবে? এইখান থেকে এইটা পুরাটা, এই এখান থেকে এটা পুরাটা কি গামার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে এটা ওই পাশে চলে গিয়ে কি হবে? ভাগ হবে। ভাগ হলে আমরা কি পাচ্ছি? V1 ইন্টু T2 মাইনাস T1। এটি হচ্ছে আয়তন প্রসারণ সহগের সমীকরণ। তাহলে এটা হলো কি? দৈর্ঘ্য প্রসারণ সহগের সমীকরণ। এটি হলো ক্ষেত্রফল প্রসারণ সহগের সমীকরণ বা ক্ষেত্র প্রসারণ সহগের সমীকরণ। আর এটি হলো আয়তন প্রসারণ সহগের সমীকরণ। এই তিনটি জিনিস আমাদের খুবই প্রয়োজন। আমাদের এই অধ্যায়ের যত ম্যাথমেটিক আছে, এই তিনটি সূত্র অবশ্যই লাগবে। এই তিনটি সূত্র অবশ্যই লাগবে। এই তিনটি সূত্র ভালো করে মনে রাখবা। কোনো অসুবিধা আছে এখন বলো তো? পারবো ইনশাল্লাহ আমরা? আচ্ছা, এই হলো তিনটি হচ্ছে আকৃতির ক্ষেত্রে তাদের প্রসারণ সহগগুলোর সমীকরণ। এখন দেখো,
এখন খেয়াল করো, কোন বড় বস্তুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়, তার প্রসারণ সহগ হচ্ছে কত, আলফা। কোন বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তার প্রসারণ সহগ কি, আলফা। আচ্ছা, আবার কোন বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তার প্রসারণ সহগ কি, বিটা। যতটুকু বৃদ্ধি পেল তার প্রসারণ সহগ আমরা দেখলাম বিটা। আর কোন বস্তু আয়তন যতটুকু বৃদ্ধি পায় তার ক্ষেত্রে তার প্রসারণ সহগ আমরা কি দেখলাম, প্রসারণ সহগ গুলো হচ্ছে কি, গামা। এই তিনটি সহগের মান বস্তু ভেদে কিন্তু ভিন্ন। যদি লোহা হয় কঠিন পদার্থ, তাহলে লোহার ক্ষেত্রে একটা প্রসারণ সহগ থাকবে। যদি লোহা না হয় তামা হয়, তামার ক্ষেত্রে আরেকটা প্রসারণ সহগ থাকবে। এটা আমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, আমরা ওই চার্টটা পড়বো, ইনশাআল্লাহ ওর মধ্যেই হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, এই আলফা, বিটা এবং গামা এই তিনটির মধ্যে পরস্পরের সম্পর্ক কি আছে। বিটার সাথে আলফা সম্পর্ক হচ্ছে বিটা ইকুয়াল 2 আলফা। বিটার সাথে গামার সাথে আলফার সম্পর্ক হচ্ছে গামা ইকুয়াল 3 আলফা। এটার প্রমাণ আছে, এই দুইটারই প্রমাণ আছে। এই দুইটার প্রমাণ আমরা সামনের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।